সীমান্ত ভাইয়ের জন্মদিন আমি আগে কত আগ্রহ করে মনে রাখতাম। আর গতবার যে কি কাণ্ড করেছি তা মনে পড়লেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। জন্মদিন হোক আর যাই হোক, আমি তাদের বাসায় যাব না। দাদি বললেন, যাবে না এ কেমন কথা? দাওয়াত দিয়ে গেল কত আগ্রহ করে। তুমি আর দাদু যাও একটা উপহার কিনে নিয়ে। দাদি ভেবেছে এখানে আসার পর তাদের সাথে আমার খাতির হয়েছে। বাড়িওয়ালা তো তাই দাওয়াত দিয়ে গেছে, না গেলে খারাপ দেখায়। আমার দাদা দাদি আবার সৌজন্যতা রক্ষা করে চলা সামাজিক মানুষ। তারা একটা উপহার নিয়ে চলে গেল। আমি খুব হাসলাম। আন্টি তাদের কাছে আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। আমি খেয়ে নিলাম। আমার একটু খারাপ লাগছে। আন্টি এত করে বলল, গেলে কি হতো, কিন্তু যাব কিভাবে? সীমান্ত ভাইকে একবার বলেছি আমার সঙ্গে কথা বলবেন না, সেজন্য সে সত্যি সত্যি কথা বলছে না। পরদিন সকালে কোচিংয়ে যাওয়ার সময় যখন গেটে সীমান্ত ভাইয়ের সাথে দেখা হলো, সে আমাকে বলে বসলো, কারো বাসায় না গেলে সে বাসা থেকে পাঠানো খাবারও খাওয়া উচিত না। আমি কিছু বললাম না। সিসি আমাকে খাবারের খোঁটা দিল। আমার টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। আমি সারা জীবনে কখনো এমন মনোযোগ দিয়ে পড়িনি। আমার কাজিনরা বেশিরভাগই দেশের বাইরে পড়ালেখা করে। সবাই এত ট্যালেন্ট। এতদিন তো নানুবাড়ি থেকেছি, ফেল করলেও সমস্যা ছিল না, কিন্তু এখানে মহা সমস্যা। আমার নিজেরই লজ্জা লাগবে। আমার আগে জীবনই ভালো ছিল। আমার অত সুখের জীবন সুরভি আপা আর সীমান্ত ভাইয়ের প্রেমের ঢেউয়ে ভেসে গেছে। পড়ালেখা নিয়ে এত চাপে কখনো পড়িনি। প্রথমবার এরকম চাপে পড়ে টেস্ট পরীক্ষার পর আমার ভয়াবহ জ্বর এসে গেল। নানু আসলেন আমার দেখাশোনা করতে। এসে দেখলেন সীমান্ত ভাইয়েরা এখানে থাকে। দেখে আমাকে শুধু বললেন, মাথাটা আবার যেন খারাপ না হয়। আমি বাধ্যমের মতো বললাম, না, আর হবে না। জ্বরের কথা শুনে আন্টি আমাকে দেখতে এসেছে। জ্বরটা এখন একটু সেরেছে। নানু ঘুমাচ্ছেন। আমি আন্টির জন্য চা করলাম, সাথে বাকরখানি। আন্টি এটা পছন্দ করেন। সীমান্ত ভাই তার গুরুত্বপূর্ণ একটা কাগজ খুঁজে পাচ্ছে না, জরুরি দরকার। তাই আন্টিকে খুঁজতে আমার ফ্ল্যাটের সামনে এসে বেল বাজাচ্ছে। দরজাটা আমি খুললাম। এই প্রথম তিনি আমার ফ্ল্যাটের সামনে এসেছে বোধ হয়। ভিতরে উকি দিয়ে আন্টিকে দেখে বলল, মা, একটু তাড়াতাড়ি আসো তো, জরুরি দরকার। আন্টি বললেন, আমি চা শেষ না করে যেতে পারবো না, কি দরকার তোর বল। চা 2 কাপই করেছি, আমি আর আন্টি খাচ্ছি। সীমান্ত ভাই কিছু না বলে দরজার বাইরে বিরক্ত মুখে দাঁড়িয়ে রইলেন। আমি তাকে সামান্য বসতে পর্যন্ত বললাম না। চা খেতে বলা তো দূর, খুব অভদ্রতা করে ফেলেছি। কি করব, ভিতরে ডেকে চা করে দেব? সীমান্ত ভাই চলে যাওয়ার জন্য পা বাড়ালে আমি ডাক দিয়ে বললাম, বসুন, চা করে দেই। তিনি যেন আমার কথা শুনতেই পেলেন না। আন্টি কড়া গলায় বললেন, ও তোকে ডেকেছে না? কেমন অভদ্রতা! দরজায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর চা অফার করলে নিশ্চয়ই কেউ খাবে না। এই মেয়েটা এত বেয়াদব। সীমান্ত ভাই খুব অপমান বোধ করেছে। বেয়াদব বলার পরও রাগ না হয়ে হাসি পাচ্ছে আমার। আন্টি বললেন, তোরা কেউ কারো থেকে কম না। জ্বরে শরীরটা কাহিল হয়ে গেছে, তবু আজকে একটু বের হচ্ছি। লাইব্রেরিতে যাব, কয়টা বই কিনতে হবে। লিস্ট করে দিলে ম্যানেজার কাকা অবশ্য কিনে দিয়ে যাবে, কিন্তু আজকে আমার একটু বাইরে বের হতে ইচ্ছে করে। আজকে যে আমাকে শনির দশায় পাবে তাকে জানতো। লাইব্রেরিতে যাওয়ার পথে স্কুটার নিয়ে পড়ে গেলাম। মারাত্মক কিছু হয়নি, আস্তে চালাচ্ছিলাম, কিন্তু পায়ে খুব ব্যথা পেয়েছি। মনে হচ্ছে ভেঙে গেছে। রাস্তার মানুষগুলো হা করে তাকিয়ে আছে শকুনের মতো। কেউ একটু সাহায্য করতে এগিয়ে আসছে না। এদের ওপর আমার এত রাগ হচ্ছে। আমি বড় শ্বশুর কাছে ফোন দিলাম। তার আসতে 5 মিনিটও লাগলো না। হাসপাতালে গেলাম। ডাক্তার বলল ভাঙেনি, তবে মচকে গেছে, হাঁটাহাঁটি করা যাবে না। বড় শ্বশুর তার বাসায় নিয়ে আসলেন আমাকে। যে কয়দিন সুস্থ না হবে এখানেই থাকবো। বই খাতা সব এনে দিয়েছে। একটু সুস্থ হতে আমি বাসায় চলে আসলাম। চাচুর বাসার থেকে এখানে এখন এই বাসায় বেশি ভালো লাগে। পায়ের ব্যথা কমেছে, কিন্তু এখানে এসে 2 দিন ছোটাছুটি করতেই পা ফুলে ভার হয়ে গেল। কোচিংয়ে যাওয়া আবার বন্ধ। ছোট ফুপি বললেন বাসায় টিচার রাখতে, যেহেতু কোচিংয়ে যেতে পারছি না আর সামনে এসএসসি, একা বাসায় থাকি, তাই মেয়ে টিচারের সন্ধান করছি। আন্টি আমাকে বুদ্ধি দিলেন সীমান্ত ভাইয়ের কাছে কটা দিন পড়তে, সে খুব ভালো পড়ায়। আমি হেসে বললাম, সীমান্ত ভাই কি মেয়ে টিচার? ভালো টিচার একদিনের মধ্যেই খুঁজে পেয়ে যাবি।
আর তোর পা ভালো হলে তুই তো কোচিংয়েই যাবি। এই অল্প কয়েকদিনের জন্য কে তোকে বাসায় এসে পড়াবে? কেউ না পড়ালেও তোমার ছেলের কাছে আমি পড়ব না। গবেট, ব্রেনলেস, কত কিছু বলেছে আমাকে। এখন তো তুই ভালো করে লেখাপড়া করিস, এখন আর বলবে না। তুই তোর চাচ্চুর বাসায় ছিলি, তোর কথা আমার কাছে 2 দিন জিজ্ঞেস করেছে। তোমার ছেলের কথা জিজ্ঞেস করায় আমি খুব ধন্য হয়ে গেলাম। সবসময় এত উল্টোপাল্টা বলতে পারিস? আচ্ছা, ওকে বলবো পড়ানোর কথা। তুমি এমনভাবে বলছো যেন তাকে বললেই রাজি হয়ে যাবে। সারাদিন অফিস করে এসে আমাকে পড়াবে? মাথা খারাপ তো তোমার? আরে কয়টা দিনই তো শুধু। আন্টির কথা মাথা থেকে ঝেড়ে ফেলে আমি অতি ব্যস্ত হয়ে ফিমেল টিউটর খুঁজছি। একজন পেয়েও গেলাম, বেতন বাড়িয়ে দিব বলছি। কিন্তু রাতে কি আশ্চর্য কাণ্ড হলো। সীমান্ত ভাই অফিস থেকে ফেরার পরে আন্টি তাকে দ্রুত খাওয়া দাওয়া করিয়ে আমার ফ্ল্যাটে নিয়ে আসলেন আমার হোম টিউটর হিসেবে। আন্টি এত অদ্ভুত মানুষ, নিশ্চয়ই সীমান্ত ভাইকে জোর করে টেনে টুনে নিয়ে এসেছেন। আমরা কেউ কারোর সাথে কথা অবধি বলি না, সেখানে সে আমাকে পড়াবে আর আমি তার কাছে পড়ব। কি অস্বস্তিকর ব্যাপার। তবে সীমান্ত ভাইয়ের একটা ভালো গুণ রয়েছে, সে যে কোনো পরিস্থিতিতে সহজে আচরণ করতে পারে। আমাকে বললেন, যাও বই খাতা নিয়ে আসো। এমন স্বাভাবিকভাবে বললেন, আমি অবাক হলাম। আমার খুব জড়তা কাজ করছে, মহা বেকায়দায় পড়লাম। বই খাতা নিয়ে বসেছি ঠিকই, কিন্তু সহজ হতে পারছি না। সীমান্ত ভাই একদম হাই স্কুলের বদরাগী অঙ্ক শিক্ষকের মতো ধমক দিয়ে বললেন, কি সমস্যা তোমার? এত অমনোযোগী কেন? পড়ার দিকে মনোযোগ দাও। আন্টি মুখ টিপে হাসছে। আমি একটু ভড়কে গিয়ে সেদিকে একবার তাকালাম। 1 ঘন্টায় কতবার যে ধমক খেয়েছি। পড়ানো শেষে সীমান্ত ভাই আমার প্রশংসা করে বলেন, মাথার ব্রেন একটু ভালো হয়েছে দেখছি, বাড়ির কাজ ঠিকঠাকভাবে করো। আমি আন্টিকে ফিসফিস করে বলি, আমি একজন শিক্ষক ঠিক করেছি, তোমার ছেলেকে কাল থেকে আর আসতে হবে না। তোর শিক্ষক ওর থেকে ভালো পড়াবে না, আর সীমান্ত বলেছে তোকে পড়াবে, ওর কাছে মনোযোগ দিয়ে পড়। আমি খুব হতাশ হয়ে গেলাম। এ আবার কি মুসিবতে পড়লাম। প্রথম যখন সীমান্ত ভাইয়ের প্রেমে পড়েছিলাম, তখন সে পড়াতে আসলে আমি খুশিতে হায় ভাসতাম। আর এখন প্রতিদিন সন্ধ্যার পর আমি আতঙ্কে থাকি, মনে মনে দোয়া করি যাতে পড়াতে না আসে। পড়াতে বসার সাথে সাথেই তিনি পুরোপুরি বদলে যান। শিক্ষক হিসেবে খুবই ভয়ঙ্কর, ধমক ছাড়া কথা বলে না, তবে পড়াশোনা শেষে ঠান্ডা গলায় বলবে, অনেক উন্নতি হয়েছে তোমার, দেখে ভালো লাগছে, এভাবেই পড়ো। আমার পা পুরোপুরি ভালো হয়ে গেছে, হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না। আজকে ধমক খাওয়া শেষ দিন ভেবে ভালো লাগছে। সীমান্ত ভাই আমাকে বেশ কদিন ধরে পড়াচ্ছেন, কিন্তু একদিনও তাকে নাস্তা দেইনি। নানু বাড়িতে বসে কত কষ্ট করে রেঁধে খাইয়েছিলাম, অথচ প্রেম করেছিলেন সুরভি আপার সাথে। সেই ক্ষোভে তাকে নাস্তা দিই না। তার এক প্রেমে সব কিছু বদলে উলটপালট হয়ে গেল। সুরভি আপার কথা ভেবে এখনও কি সে কষ্ট পায় কি জানি। আজকে যেহেতু পড়ানো শেষ, তাই নাস্তা বানালাম, কিন্তু সীমান্ত ভাই খেলেন না, তার নাকি পেট ভরা। অফিস থেকে এসে খেয়েছে। পড়ানো শেষ করে তিনি বের হতে আমি আন্টিকে বললাম, তোমার ছেলে এতদিন আমার উপর প্রতিশোধ নিয়েছে। আমার মামাতো বোন তার সাথে প্রতারণা করেছে, সেই প্রতিশোধ। আমার পা একদম ঠিক হয়ে গেছে, কাল থেকে কোচিংয়ে যাব। পড়ানোর নাম করে আমাকে ধমক দিতে আর আশা লাগবে না। সীমান্ত ভাই তখনও যায়নি, দরজার সামনে দাঁড়িয়ে জুতো পায়ে দিচ্ছিল। আমি খেয়াল করিনি সেটা। আমার কথা শুনে ফেললেন, তেমন কোনো প্রতিক্রিয়া না করে বললেন, আমার বেতনটা পাঠিয়ে দিও। আমি বললাম, বাসা ভাড়া থেকে কেটে রাখেন কেন? বাড়িওয়ালা তোমাকে ছেলের বউ বানাবে বলছে? না, বাড়িওয়ালা একজন মেয়ে, তার এখনও বিয়ে হয়নি। সীমান্ত ভাই এবার একটু সিরিয়াস হয়ে জিজ্ঞেস করলেন, এটা কি তোমাদের বাসা? হ্যাঁ, শুধুমাত্র আমার বাসা। কি বলছো? আগে বলবে না? ধমক দেওয়ার অপরাধে বাসা ছাড়া নোটিশ পাঠিও না, ভেবে দেখব। আন্টি শব্দ করে হেসে উঠলেন, আমিও হাসলাম। আমার পরীক্ষার তারিখ পড়ে গেল। পড়ালেখার চাপে আমি স্লিম হয়ে যাচ্ছি। বেশ ভালো ব্যাপার তো। জীবনের অনেক কিছু বদলে গিয়েছে, ভীষণ দুঃখ পেয়েছি। তবে এত সব দুঃখের ভেতর একটা ভালো ব্যাপার ঘটেছে, এই যে এখন আমি পড়াশোনায় কেরিয়ার এসব নিয়ে ভাবতে শিখেছি। পরীক্ষা উপলক্ষে এত এত উপহার পেয়েছি, তবে একটা উপহার ছিল একদম অনাকাঙ্ক্ষিত। পরীক্ষার আগের দিন রাতে সীমান্ত ভাই আসলেন, এসে বললেন, ভালোভাবে পরীক্ষা দিও আর আত্মবিশ্বাস রাখবে। তুমি যদি ভাবো তুমি পারবে, তবে অবশ্যই পারবে। আমি কি যে বিস্মিত হয়েছি, মনে মনে ভাবছি ভূতে ধরেছে নাকি। আমাদের দুজনের সম্পর্ক এখন দা কুমড়ার,
শেষ কবে এত ভালো কথোপকথন হয়েছে মনে পড়ছে না। আমার হাতে একটা উপহার ধরিয়ে দিয়ে আমার বিষয়ে আরও বাড়িয়ে দিলেন। আমাকে ধন্যবাদ দেওয়ারও সুযোগ দিলেন না, তাড়াহুড়ো করে চলে গেলেন। তিনি যাওয়ার পর আমি উদগ্রীব হয়ে উপহারটা খুললাম। খুলে একটা ঘড়ি দেখতে পেলাম। ঘড়িটা এত চমৎকার, আমার তো এখনই হাতে দিয়ে বসে থাকতে ইচ্ছে করছে। সীমান্ত ভাইয়ের কাছ থেকে একটা ঘড়ি উপহার পেয়ে নিজেকে এত খুশি হওয়া আমার খুব বিরক্ত লাগলো। আমি সবগুলো পরীক্ষায় এই ঘড়ি হাতে দিয়ে দিয়েছি। সীমান্ত ভাই দিয়েছে বলেই যে হাতে দিয়েছে এমনটা না। ঘড়িটা সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার পরীক্ষা অনেক বেশি ভালো না হলেও ভালো হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর নানু বাড়ি গিয়েছি অনেক দিন পর। নানুর এত অনুরোধ ঠেলে দিতে পারলাম না। এই বাসায় আমার কীরকম অস্বস্তি আর লজ্জা লাগছে। মনে হচ্ছে এখানে প্রথম এসেছি। সবার সাথে আলাপ হলেও সুরভি আপাকে দেখলাম না, অবশ্য তার গলা শুনেছি। বড় মামি তেমন একটা আমার কাছে ঘেঁষলেন না। নানুকে আগেই বলেছে একদিন থাকবো, এরপর চাচুদের বাসায় বেরোবো। চট্টগ্রাম যাব বড় ফুপুর কাছে। এছাড়াও আমার একটা বিশেষ দাওয়াত আছে সীমান্ত ভাইদের বাসায়। কয়েক মাস যাবত আমরা এক বিল্ডিংয়ে থাকলেও আমি এখন পর্যন্ত তাদের ফ্ল্যাটে যাইনি। এজন্যই আন্টি আমার কাছে কম আসেন। এবার না গেলে সত্যি খারাপ দেখাবে। তারপর অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি নিতে হবে। পরীক্ষা শেষ হওয়ার পরেই ছোট ফুপু বলেছেন আইএলটিসিতে ভালো স্কোর পেতে হবে। দুপুরে সবার সাথে খেতে বসেছি, আমার ভালো লাগছে খুব। সুরভি আপা টেবিলে খেতে আসেননি, তার খাবার বড় মামি রুমে দিয়ে আসলেন। এজন্য বড় মামার চোখ রাঙালেন। আমার সামনে আসতে কি তার লজ্জা করছে নাকি? আমার চেহারা দেখতে ইচ্ছে করছে না? শুনেছি এঙ্গেজমেন্ট ভাঙার পর সুরভি আপা এবার একজন সুগার ডেডির সাথে ঘোরাফেরা করছে। খাওয়ার পর রুমে এসে আমার মনটা বিষণ্ণ হয়ে গেল। ছোটবেলা থেকে আমি এই রুমটাতেই থেকেছি। আমার খুব প্রিয় জায়গা এটা। ইচ্ছে করছে আবার এখানেই থেকে যাই। নানুও বললেন কম হলেও 15 দিন থাকতে হবে। কিন্তু আমি সকালেই চলে আসলাম বড় চাচুর বাসায়। সব মিলিয়ে 15 দিন বেরোনোর পর নিজের বাসায় ফিরলাম। বাসায় ফেরার পরই আন্টি বললেন তাদের বাসায় কবে বেড়াতে যাচ্ছি। আমি বলেছি যেদিন তোমার ছেলে বাসায় থাকবে না সেদিন দুপুরে গিয়ে একবেলা খেয়ে আসবো। ওর ওপর তোর রাগ এখনো যায়নি? গেছে। তাহলেও বাসায় থাকলে যেতে কি সমস্যা? আবার প্রেমে পড়ে যাবি সেই ভয় পাচ্ছিস? আন্টি হাসতে হাসতে বললেন বাজে কথা। এই বলে আমি উঠে রান্নাঘরের দিকে গেলাম। বুয়া আমাকে ডাকছে, পাশে আরও চিনি দিবে নাকি দেখতে। আন্টি আমাকে শুক্রবারে দাওয়াত করেছেন, আঙ্কেল আর সীমান্ত ভাইয়ের অফিস ছুটি থাকবে তাই। সকালে ঘুম থেকে উঠেই নাকি তাদের বাসায় যেতে হবে, সারাদিন থাকতে হবে, আন্টির সাথে রান্না করতে হবে। আমিও সকাল সকাল উঠে ভালো জামা কাপড় পরে গেলাম। আমার একটু লজ্জা লাগছিল, আন্টি নাস্তা রেডি করছে। আমি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে বাসাটা ঘুরে ঘুরে দেখছি। খুব সুন্দর করে গুছিয়েছে। সীমান্ত ভাইয়ের রুম এখনও বন্ধ। শুক্রবার হলো চাকরিজীবী মানুষের ঘুমের দিন। আন্টি আমাকে বললেন তুই সীমান্তর একটা ছবি আঁকি উপহার দিয়েছিলিস না? ওটা সীমান্ত নিজের রুমের দেয়ালে টানিয়েছে। ছবি তো মানুষ দেয়ালেই টানায়, যেই উপহার দিক। আন্টি আঙ্কেল আর সীমান্ত ভাইকে ঘুম থেকে ডেকে তুললেন। বাসায় মেহমান এসেছে, সবাই একসাথে বসে নাস্তা করবে। সীমান্ত ভাই ফ্রেশ হয়ে টেবিলে এসে আমাকে দেখে বললেন এত ভিআইপি পার্সন আমাদের বাসায় এসেছে। আঙ্কেল বললেন ওকে কোনো আজেবাজে কথা বলবি না তুই, তোর এসব কথার জন্যই ও আসে না। সীমান্ত ভাই বোকা বনে গিয়ে বললেন এটাও আজেবাজে কথা হয়ে গেল, দুঃখিত। আন্টি নাস্তা বেড়ে দিলেন সবাইকে। সীমান্ত ভাই খেতে খেতে আমাকে জিজ্ঞেস করলেন পরীক্ষা তো শেষ, এখন কি প্ল্যান? অ্যাডমিশনের জন্য কোচিং করছো? না। কেন? আইএলটিসি দেব, অস্ট্রেলিয়ায় অ্যাপ্লাই করব। বলো কি সত্যি? যাক, তোমার মাথার ছিঁড়া তার দুইটা ঠিক হয়েছে। অস্ট্রেলিয়া যাওয়ার কথা শুনে আন্টি এখনই মন খারাপ করে ফেললেন। সীমান্ত ভাই হেসে বললেন তোমার আন্টিকেও তোমার সাথে নিয়ে যাও, মা তুমিও পিএইচডির জন্য অ্যাপ্লাই করো। আঙ্কেলও হেসে উঠলেন। সীমান্ত ভাইয়ের এই রসিকতায় আন্টি হাসলেন না, বললেন জেনিত, সত্যি অস্ট্রেলিয়া চলে গেলে আমার অনেক খারাপ লাগবে। আমারও হয়তো যেতে ভীষণ কষ্ট হবে, কিন্তু ছোট ফুপু আছে সেখানে, এটাই স্বস্তির বিষয়। সীমান্ত ভাই খাওয়ার শেষে আমাকে বললেন আমি আইএলটিসিতে ভালো স্কোর পেয়েছিলাম, তোমার কোনো দরকার হলে আমাকে বলো। মনে মনে বললাম এত উপকার করতে হবে না আমার। মুখে কিছু না বলে চুপচাপ নাস্তা খেলাম। আন্টি জিজ্ঞেস করলেন জেনিত, অস্ট্রেলিয়া গেলে আবার কবে ফিরবি? আমি একটু ভেবে বললাম গেলে হয়তো আর ফিরবো না, ওখানেই থেকে যাব।
আন্টির মন খারাপ আরেকটু বাড়ল। আমি বললাম, যেতে দেরি আছে, এত তাড়াতাড়ি মন খারাপ করো না। দুপুরে আন্টির সাথে রান্না করলাম। রান্না শেষে আমার ফ্ল্যাটে এসে গোসল দিয়ে গিয়ে শুনি সীমান্ত ভাই গিটার বাজিয়ে গান করছে ব্যালকনিতে বসে। অনেকদিন পর তার গলায় গান শুনেছি। গানটা আমি আগে কখনো শুনিনি। আর কত রাত একা থাকবো, চোখ মেলে দেখব না তোমাকে, স্বপ্নের রঙে ছবি আঁকবো। আঙ্কেল হাসতে হাসতে আন্টিকে ডেকে বললেন, শোনো তোমার ছেলে কি গান করছে। আমরা এত হাসি পেল। আমাদের হাসির শব্দ শুনে সীমান্ত ভাই গান ছেড়ে এদিকে এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, সবাই একসাথে এরকম করে হাসছো কেন? সীমান্ত ভাই ব্যাপারটা ধরতে পেরে বললেন, গান তো গানই হয়, এর অন্য কোনো মিনিং বের করার দরকার নেই। তোমরা তিনজন এক হয়ে আমাকে টিজ করছো, অদ্ভুত ব্যাপার। আমি দুপুরে খেয়ে দিয়ে বিকালে চলে আসলাম। আন্টি রাতে খেয়ে আসার জন্য জোরাজুরি করলেন, কিন্তু আমি সীমান্ত ভাইয়ের সামনে এতক্ষণ থাকতে চাই না। সীমান্ত ভাইদের সাথে আমি আমার সম্পর্ক সহজ এবং স্বাভাবিক করে নিলাম। কয়েকটা মাস পরে অস্ট্রেলিয়া পাড়ি জমাবো হয়তো। এরপর কত বছর বাদে আসি জানি না। এই মানুষগুলোর সাথে আমার আবার যে দেখা হবে সেটাও নিশ্চিত না। জীবনের বাঁকে বাঁকে কত কিছুই তো পরিবর্তন হয়ে যায়। শুধু সতর্ক থাকছি যেন প্রেমের ভুটটা আমার মাথায় আবার চেপে না বসে। এর ভিতর একদিন সীমান্ত ভাই আমাকে একটা বই দিয়ে গেলেন। বললেন, এই বইটা IELTS-এর জন্য বেশ ভালো। বইটা আমার কাছে আছে, তবুও কিছু না বলে রেখে দিলাম। সীমান্ত ভাইয়ের সাথে আমার খুব বেশি কথা হয় না, মাঝে মধ্যে টুকটাক হয়, দেখাও হয়, তত বেশি না। আমি আটঘাট বেঁধে প্রস্তুতি নেওয়া শুরু করলাম। আমাকে অস্ট্রেলিয়া যেতেই হবে। অতীতের সব কিছু ভুলে সুন্দর একটা জীবন শুরু করতে চাই। এখানে ঘুরে ফিরে আমার সেই সীমান্ত ভাইয়ের সাথেই দেখা হচ্ছে। কোথাও না কোথাও তার সাথে আটকে যাচ্ছি বারবার। এসব থেকে এবার অনেক দূর চলে যেতে চাই, সুদূর অস্ট্রেলিয়া, যেখানে প্রতিদিন পুরনো প্রেমের মুখোমুখি হতে হবে না আমাকে। আকাশে ভয়ঙ্কর কালো মেঘ ভেসে বেড়াচ্ছে, বৃষ্টি এখনই এসে পড়বে। অবস্থা খুব খারাপ। এত বাতাস, মানুষজন সব যেন উড়িয়ে নিয়ে যাবে মনে হচ্ছে। আজকে গাড়ি ছাড়া বের হয়ে বিপদে পড়েছি। রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। সব গাড়ি দ্রুত চলে যাচ্ছে, সবে বৃষ্টির আগে পৌঁছাতে চাচ্ছে। হঠাৎ একটা মোটর বাইক ভো করে এসে আমার সামনে থামলো। বাইক চালক আমাকে বললেন, দাঁড়িয়ে আছো কেন, বৃষ্টি আসবে। গাড়ি পাচ্ছি না। আমার বাইকে যাবে? বাইক চালককে তা নিশ্চয়ই ধরতে পেরেছেন এতক্ষণে। আমি তার বাইকের পিছনে বসে তার কাঁধে হাত দিয়ে যাব? কখনোই না। আমি বললাম, না ধন্যবাদ। ঝড় হবে, আকাশের অবস্থা দেখেছো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঝড়ে আটকে পড়বে, গাড়ি পাবে না কিন্তু। গাড়ি না পেলে রাস্তায় থেকে যাব। সীমান্ত ভাই বিরক্ত হয়ে তাকালেন, বললেন, ঘাড় তারা স্বভাব তো এখনও যায়নি। এই বলে তিনি চলে গেলেন। চোখে কালো সানগ্লাস, গায়ে দারুণভাবে মানানো হালকা সবুজ রঙের পাঞ্জাবি পরা এমন সুদর্শন যুবকের বাইকের পিছনে বসে যেতে যেতে আমি আবার তার প্রেমে পড়ে যাব না? এর নিশ্চয়তা কি বলুন? আমি কেন এই রিস্ক নিব? তার গায়ের কড়া পারফিউমের ঘ্রাণ এখনও পাচ্ছি আমি। আন্টির কাছে শুনেছি বন্ধুর বিয়েতে গিয়েছিল নাকি। ভয়াবহ ঝড় বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে আমি বাসায় গেলাম। এখন মনে হচ্ছে এর চেয়ে সীমান্ত ভাইয়ের বাইকে আসা ভালো ছিল। বাসায় এসে গোসল দিয়ে কম্বলের মধ্যে ঢুকে পড়লাম। এত শীত লাগছে, মনে হচ্ছে জ্বর এসে যাবে। আন্টি আমার খোঁজ নিতে এসে বললেন, এত ঝড়ের ভিতরে তুই হেঁটে হেঁটে এসেছিস? সীমান্ত নাকি তোকে সেধেছে বাইকে আসার জন্য। সাদলে আসতে হবে তোমার ছেলের বাইকে, এত দরদ দেখানোর কোনো দরকার নেই। হ্যাঁ, তুই তো সারাদিন আমার ছেলের প্রেমে পড়ার ভয় লুকিয়ে থাকিস। কটা মাস পর সারা জীবনের জন্য লুকোচুরি শেষ। অস্ট্রেলিয়া যাওয়ার কথা ভেবে আমার এখনই মনটা বিষণ্ণ হয়ে গেল। আন্টি বললেন, যেখানে থাকবি ভালো থাকবি তুই, ভালো মানুষের সাথে ভালোই হয়। আচ্ছা, তোমার ছেলে হঠাৎ আমার প্রতি এত দরদ দেখাচ্ছে কেন? আমার ছেলে তোর সাথে ঝগড়াই বা করেছে কবে? মাঝখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, তার জন্য তোর কাছে কত সরি বলেছে। হ্যাঁ বলেছে সরি, তার ওপর তো আমার কোনো রাগ নেই। তো এমন করিস কেন? আমার ব্যাপারটা একটু বোঝাও। তাকে আমি পছন্দ করতাম, এই ব্যাপারটা কত দূর গড়িয়েছিল। এখন আর এসব চাচ্ছি না, তাই দূরে দূরে থাকার চেষ্টা করছি। আন্টি হাসলেন। হাসুক, সত্যি কথা অকপটে স্বীকার করার সাহস আমার আছে। আজকে আমার জন্মদিন। নানু বাড়িতে নানু এই তারিখটা খুব আগ্রহ নিয়ে মনে রাখতেন, কিন্তু এই নিয়ে 2 বছর ধরে তিনি ভুলে যাচ্ছেন। বয়স হয়েছে তো, ভুলে যাওয়ার রোগ হয়েছে নাকি।
সেদিন নাকি তার মোবাইলটা পাচ্ছিল না। সারা বাড়ি খোঁজার পর দেখে মোবাইল তার হাতেই। এই হলো নানুর অবস্থা। অন্যদিকে ছোটবেলা থেকে নানু বাড়ি থাকার কারণে দাদু বাড়ির লোকজনের আমার জন্মদিন খেয়াল না থাকাটা স্বাভাবিক, তাই কারো উপরে রাগ করছি না। আচ্ছা, নিজের জন্মদিনের আয়োজন নিজে করা যাবে না বলে কি কোনো নিয়মকানুন আছে? আমরা সবসময় কেন আশা করি যে আমাদের জন্মদিনের আয়োজন অন্য কেউ করবে? আমি এবার ঠিক করলাম ফোন করে সবাইকে আমার জন্মদিনের কথা জানাবো আর সন্ধ্যায় কেক খেতে ডাকবো। সবাইকে কল দিয়ে বললাম, আজ আমার জন্মদিন, আমার জন্য ভালো একটা উইশ করো। সবাই এত আশ্চর্য হলো, সাথে লজ্জাও পেল, বলল, ইসরে, একদম মনে ছিল না। আমি বলেছি, কোনো ব্যাপার না, এই তো মনে করিয়ে দিলাম। গত বছর জন্মদিনে আমি হাতের রগ কেটে মরতে চেয়েছি। এবছর নিজেই সবাইকে জন্মদিনের কথা জানিয়ে কেক খেতে ডেকেছি। 1 বছরের মধ্যে কত পরিবর্তন। বড় বড় কয়েকটা কেকের অর্ডার দিলাম, তারপর এই বিল্ডিংয়ের সব বাচ্চাগুলোকে দাওয়াত করলাম। ওদের জন্য চকলেটও আনিয়েছি। সবাইকে বলা হয়েছে, শুধু সীমান্ত ভাইদের এখনও বলা হয়নি। আমি তাদের বাসায় গিয়ে বেল বাজাতেই সীমান্ত ভাই দরজা খুললেন। হালকা হেসে তাকে বললাম, ভাইয়া, আজকে আমার জন্মদিন, আমার জন্য ভালো একটা উইশ করুন। এভাবে ভাইয়া বলে সম্বোধন তাকে আমি খুব কম করেছি। সীমান্ত ভাই কিছুটা বিভ্রান্ত হয়ে বললেন, শুভ জন্মদিন জেনিত, পৃথিবীর সমস্ত আনন্দ তোমার হোক। ধন্যবাদ। এরপর আমি বাসার ভিতরে ঢুকে আঙ্কেল আন্টিকে বললাম, আমার জন্মদিন মনে না থাকার আফসোসে আন্টি শেষ হয়ে গেলেন। আমি বললাম, কোনো ব্যাপার না, সন্ধ্যায় যাবে কিন্তু। সবাইকে বলেছি সবাই আসবে, সবার সাথে ছবি তুলব, আগামী জন্মদিনে অস্ট্রেলিয়া বসে সেগুলো দেখব। সবার সাথে ছবি তুলবি? সীমান্ত তো কাশ্মীর যাচ্ছে ঘুরতে, আজ বিকেলে রওনা দিবে, ওর সাথে ছবি তুলবি না? তুলব না কেন, ডাক দাও। সীমান্ত ভাইয়ের সাথে আমার কোনো ছবি নেই, একটা ছবি অন্তত থাকা উচিত। বুড়ো বয়সে নাতি নাতনিদের দেখিয়ে বলবো, এই ছেলের জন্য আমি হাতের রগ কেটেছিলাম। সীমান্ত ভাই এসে বিরক্ত মুখে বলল, এত পাগলামি তোমরা করতে পারো? দুইজন বড় সোফাটার দুই প্রান্তে বসেছি। সীমান্ত ভাইয়ের মুখ দেখে আমার হাসি পাচ্ছে। আন্টি অবস্থায় ছবি তুলে ফেললেন। সন্ধ্যায় আমার আমন্ত্রিত মেহমানরা আসলেন। কেক কাটার পর তাদের সবার সাথে এক এক করে ছবি তুলেছি, বাচ্চাদের চকলেট দিয়েছি, সবাই মিলে অনেক আনন্দ করেছি। জামিল ভাইয়া ভিডিও করে এসব দেখে ফুপুকে বললেন, মা, তুমি সিডনিতে একটা পাগলের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছো। ছোট ফুপুদের আবার বাংলাদেশে আসার তারিখ পড়ল, এই তো গেল মাত্র কয়েক মাস আগে। এখন আবার আসার কারণ হলো তাদের ঢাকার বাড়িটার কাগজপত্র নিয়ে ঝামেলা হয়েছে। এসে ঝামেলা মিটিয়ে বাড়িটা বিক্রি করে দিবে। এছাড়াও আরেকটা কারণ হলো জামিল ভাইয়ার দাদু খুবই অসুস্থ, তারা আসবে শুনে আমি খুশি হলাম। সীমান্ত ভাই কাশ্মীর থেকে ফিরল বেশ কয়েকদিন পরে। তার সাথে আমার দেখা হয়নি এখনও, তবে সীমান্ত ভাই কাশ্মীর থেকে ফেরার পর আন্টি আসলেন আমার ফ্ল্যাটে। এসে আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিলেন। জিজ্ঞেস করলাম, কি আছে এটার ভিতরে? শাল। আমি অবাক হলাম, এই গরমের দিনে শাল কেন? কাশ্মীরের খাঁটি পশমিনা শাল। সীমান্ত এনেছে, তুই দেশ ছেড়ে চলে যাচ্ছিস, তাই হয়তো তোকে উপহার দিতে এনেছে। যত্ন করে রাখলে সারা জীবন থাকবে। তোমার ছেলের দেওয়া শাল আমি যত্ন করে রাখতে যাব কেন? আর মিথ্যা বলো না, শাল তুমি আনিয়েছ। শুধু শুধু সীমান্ত ভাইয়ের নাম বলছো। সুদূর কাশ্মীর থেকে সে আমার জন্য শাল আনতে যাবে না। আন্টি আমাকে বিশ্বাস করানোর চেষ্টা করে বললেন, আমি আনাইনি, সীমান্ত আমার জন্য একটা এনেছে, তারপর এটা তোকে দিতে বলল। আমি খুব অবাক হয়েছি, জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? ও বলল, জেনিত চলে যাবে, ভাবলাম ওর জন্য কাশ্মীর থেকেই কিছু নিয়ে যাই। এই শালের তো খুব নাম, তাই নিয়ে এসেছি। আন্টি আবার বললেন, আসলে কি জানিস জেনিত, কারোর সাথে প্রতিদিন ঝগড়া হলেও সে চলে গেলে খারাপ লাগে। সীমান্তরও হয়তো তুই চলে যাবি ভেবে খারাপ লাগছে। পরীক্ষার সময় ঘড়ি দিয়েছে, তারপর একটা বইও দিল। এই দুইটা উপহার কিছু না বলে নিয়েছে, কিন্তু এরকম খাঁটি পশমিনা শালের দাম চড়া। আন্টিকে বললাম, সে যাই হোক, কারোর সাথে ভালো সম্পর্ক ছাড়া দামি উপহার নেওয়া যায় না। তোমার ছেলের সাথে আমার সম্পর্ক মোটেও ভালো না, ঠিক আছে, না নিলে ওকে ফেরত দিয়ে আয়। আমাকে দিতে বলেছে, আমি দিয়েছি। আমি সীমান্ত ভাইকে শাল ফেরত দিতে গেলাম। তিনি বললেন, কিসের শাল ফেরত দিতে এসেছ? কিসের শাল মানে? আপনি যেটা কাশ্মীর থেকে এনেছেন। আশ্চর্য, সেটা আমাকে ফেরত দিতে এসেছো কেন? আমি একটু বোকা বনে গেলাম। আন্টি কি মিথ্যা বলেছে তাহলে?
কিন্তু সেটা তো মনে হচ্ছে না। তাহলে সীমান্ত ভাই এমন প্রতিক্রিয়া করছে কেন? আপনি এনেছেন, আপনাকে ফেরত দেব না তো কাকে দেব? এমন দামি উপহার দেওয়ার মতো ভালো সম্পর্ক আপনার সাথে আমার নেই। সীমান্ত ভাই বিস্মিত গলায় বললেন, কি বলছো যাতা? দামি উপহার আমি তোমাকে দিতে যাব কেন? তা আবার কাশ্মীর থেকে এনে? অনেক বলে মা আনিয়েছে এটা তোমার জন্য, টাকাও সে দিয়েছে। ইস, আমার এত অপমান আর লজ্জা লাগলো। আন্টি এরকম কাণ্ড কেন করলো? আমি চারপাশে তাকে আন্টিকে খুঁজলাম, না পেয়ে ডেকে আনলাম রুম থেকে। বললাম, তুমি আমার সাথে এই মিথ্যা কথাটা কেন বললে? আমার এত লজ্জা করছে এখন। তুমি আমার সাথে কথাই বলবে না। আরে কি মিথ্যা বলেছে আমি? সীমান্ত কি বলেছে তোকে? ধুর, তুমি আমার সাথে কথা বলো না তো। আমি রেগে চলে আসলাম। এরপরও আন্টি বারবার বললেন, সীমান্ত মিথ্যা বলেছে আমি না, ও তোর জন্য এনেছে এটা বলতে লজ্জা করছে মনে হয়। আমি আনালে সীমান্তের কথা কেন বলবো? এদের কার কথা আমি বিশ্বাস করব? এরপর শালটা ফেরত দেওয়া হয়নি, বাসায় আছে। IELTS-এ আমার স্কোর ভালো এসেছে, আর পরীক্ষার রেজাল্ট খুব ভালো না হলেও যা আশা করেছি তার থেকে ভালো হয়েছে। এখন ভার্সিটিতে আবেদন করব, তারপর অফার লেটার পেলেই ভিসার আবেদন করব। সব কিছু ঠিকঠাক হলে উড়াল দিব। সব কিছু ভালো হওয়াতে ছোট ফুপি খুব খুশি হলেন। অবশ্য সবাই খুশি হয়েছে, তবে ছোট ফুপু একটু বেশি। আমার এই অবিশ্বাস্য পরিবর্তন দেখে সবার চোখ কপালে উঠে গেল। এর ভিতর ছোট ফুপু আবার বাংলাদেশে আসলেন। এবার আঙ্কেলও এসেছেন। জামিল ভাইয়ের আসার কথা ছিল না, কিন্তু সেও নাকি এসেছে তার দাদুর অসুস্থতার কথা শুনে। ফুপুরা বড় শ্বশুর বাসায় উঠলেন, আমিও সেখানে গেলাম। 2 দিন ওখানে থাকার পর ফুপু বললেন যে আমার বাসায় আসবেন, কিভাবে একা সব কিছু গোছগাছ করে থাকছি দেখতে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। ফুপু তো সীমান্ত ভাইদের চেনে, সে এখনও জানে না যে সীমান্ত ভাইয়েরা এই বাসায় থাকে। জানলে নিশ্চয়ই ভয়াবহ প্রতিক্রিয়া হবে। ফুপু আমাকে তাদের থেকে 100 হাত দূরে থাকতে বলেছে। ফুপু আর জামিল ভাইয়া বিকালবেলা আমার বাসায় আসলেন। গেটের সামনে সীমান্ত ভাইয়ের সাথে তাদের দেখা হয়ে গেল। এত মন্দ কপাল আমার! ফুপু সীমান্ত ভাইয়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলেন। সীমান্ত ভাই অবশ্য নিজের মতো হেঁটে চলে গেছে। জামিল ভাইয়া বললেন, কি ব্যাপার, তোমার হিরো এই বাসায় থাকে নাকি? আমি থতমত খেয়ে গেলাম। যন্ত্রণা! এই ফুপু যে তাকে কেন এত অপছন্দ করেন? ব্যাপারটা একদম কাকতালীয়। তারা ননদের ওখান থেকে এসে এখানে বাসা ভাড়া নিয়েছে। আমি এটা একদমই জানতাম না। এখানে এসে দেখা হয়েছে, বিশ্বাস না হলে ম্যানেজার কাকার কাছে জিজ্ঞেস করে দেখো। ফুপু কটমট করে বললেন, তো বাসা ছাড়া নোটিশ পাঠাচ্ছিস না কেন তুই এখনও? কী সব বলছো? খুব খারাপ দেখে এটা। আমি তো অস্ট্রেলিয়ায় চলে যাব, আর এখন ওসব ভূত আমার মাথা থেকে নেমে গেছে। ফুপু রেগে বললেন, প্রেমের ভূত এত সহজে মাথা থেকে নামে না। রুমে আসার পর ফুপু সরতেই জামিল ভাইয়া হাসতে হাসতে আমাকে জিজ্ঞেস করলেন, আম্মুর কথায় ভয় পেও না। কীরকম চলছে তোমাদের এখন তাই বলো। কোনো হেল্প দরকার হলে আমাকে বলো। আমি বিরক্ত মুখে ভাবলাম, বিশ্বাস করো যা ভাবছো কিছু না। আমার মাথা আবার খারাপ হয়ে যায়নি। তোমার মাথা এমনিতেই খারাপ। আসলে যার মাথা খারাপ হয় সে তো আর বুঝতে পারে না। বাংলাদেশে আসলে বোধহয় এই লোক আমাকে খোঁচানো ছাড়া আর কোনো কাজ খুঁজে পায় না। বিরক্তকর একটা। জামিল ভাই এবার অস্ট্রেলিয়া থেকে আসতে চায়নি, কিন্তু তার দাদুর অসুস্থতার কথা বলে তাকে এনেছে। এর পিছনে একটা গোপন রহস্য আছে। ফুপু এবার জামিল ভাইয়াকে বিয়ে করাবেন, কিন্তু সে এখন কিছুতেই বিয়ে করতে রাজি নন। সেজন্যই গতবার জরুরি কাজের কথা বলে ফুপুকে নিয়ে অস্ট্রেলিয়া চলে গিয়েছে। ফুপু হঠাৎ একদিন সবাইকে ডেকে বললেন, তোমরা সবাই তো জানো জেনিথের মায়ের আর আমার বিয়ান পাতানোর কথা ছিল। এখন তো সেই সুযোগ আছে, তাই আমি এই ব্যাপারটা নিয়ে ভাবছি। অযথা শুধু শুধু কষ্ট করে মেয়ে খোঁজার কী দরকার? আমি আর জামিল ভাইয়া হতবুদ্ধি হয়ে গেলাম। আমরা এর কিছু জানি না। ফুপু আমাদের না জানি হুট করে সবার মধ্যে বসে এমন কথা কিভাবে বললেন? আশ্চর্য কাণ্ড। ছোটবেলায় কি বলেছে না বলেছে সেই কথা এখন আবার নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠেছে। জামিল ভাইয়া বিভ্রান্ত হয়ে বললেন, আম্মু এগুলো কি বলছো তুমি? জেনিথ কলেজের গণ্ডি পেরিয়েছে সবে, ওর সাথে আমার বিয়ে? খুব অবাস্তব আর বিমানান কথা। হুট করে আমাকে কিছু না জানিয়ে এটা তোমার বলা উচিত হয়নি। ফুপু ঝাঁঝালো গলায় বললেন, তোমার কথা আমি অনেক শুনেছি। আর ফ্যামিলির মতে কি মানুষ বিয়ে করে নাকি? আমরা করিনি।
এই ব্যাপারটা তোমার এত বেমানান কেন লাগছে? এতে কি তোমাদের দুইজনের কোনো ক্ষতি হবে? আমি ভার মুখে আস্তে করে বললাম, লাভ ক্ষতির কোনো ব্যাপার না, এটা শুনতেও ভালো লাগছে না। এরপর আমি ওখান থেকে উঠে চলে আসলাম। ফুপু রেগে গেলেন। তার স্বভাবই হচ্ছে অল্পতে রেগে যাওয়া, ব্যাপারটা বেশ সিরিয়াস হয়ে গেল। ফুপুর সাথে জামিল ভাইয়ের এক দফা বাকবিতণ্ডা হয়ে গেল। এরপর জামিল ভাইয়া আমার কাছে এসে হতাশ হয়ে বললেন, এগুলো কোনো কথা হলো বলো? আমি জানতাম আম্মু বাংলাদেশে এসে এবার একটা উল্টাপাল্টা কাণ্ড করে বসবে, এজন্য আসতে চাইনি। আমি কালকেই চলে যাব। আমি ফুঁসতে ফুঁসতে বললাম, ফুপু এই ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করলে আমি অস্ট্রেলিয়া যাব না। অস্ট্রেলিয়া কেন যাবে না? অবশ্যই যাবে। তুমি ওখানে লেখাপড়া করবে। আম্মু বললেই হলো নাকি? ফুপু আমাদের কাছে একবার জিজ্ঞেস করে তো এসব কথা তুলবে? জামিল ভাইয়া অনেকক্ষণ থেমে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সত্যি বলতে একটা ঝামেলা আছে, সেজন্যই আম্মু এমন করছে। আম্মুর জায়গায় হয়তো আম্মু ঠিক। কি ঝামেলা? আমি যে মেয়েটিকে ভালোবাসি ও খ্রিস্টান, জার্মান, ভিন্ন দেশ, ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতি, এই ব্যাপারগুলোকে আম্মু খুব জটিল করে দেখছে। হয়তো এটাই স্বাভাবিক, কিন্তু আমার ইমোশনগুলো তো বোঝা উচিত। আম্মুকে আমি কিছুতেই বোঝাতে পারছি না। ফ্যামিলি আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, তাদের বাইরে গিয়েও কিছু করতে পারবো না। কথাগুলো বলে জামিল ভাইয়া বিষণ্ণ মুখে চলে গেলেন। তিনি এই ব্যাপারে আগে কখনো কিছু বলেননি আমাকে। খুব ঝামেলার ব্যাপার তো। ভেবেছিলাম আমার আর জামিল ভাইয়ের এমন শক্ত আমোদ দেখে ফুপু দমে যাবেন, কিন্তু না, উল্টো আঙ্কেলকেও নিজের দলে টানলেন। পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল। জামিল ভাইয়া চলে যাওয়ার হুমকি দিলেন। আঙ্কেলও পরিষ্কার জানিয়ে দিলেন, তুমি যদি ওই বিদেশি মেয়ে বিয়ে করো তাহলে মনে রেখো তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমরা কোনোদিন এটা মানব না। আঙ্কেল এক কথার মানুষ, তার কথা নড়চড় হয় না কখনো। তাই তার এই কথা উড়িয়ে দিয়ে জামিল ভাইয়া চলে যাওয়ার সাহস করলেন না, কিন্তু খুব মেজাজ খারাপ করে বসে রইলেন। আমাকে বললেন, তুমি তো এখনও সীমান্তকেই পছন্দ করো, বিয়েটিয়ে করার হলে তাকেই করো। এই কথা শুনে আমার মেজাজ জামিল ভাইয়ের থেকে দ্বিগুণ খারাপ হয়ে গেল। একদম বাজে বকবে না। তুমি দেখছো আমি এখনও সীমান্ত ভাইকে পছন্দ করি, আর তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? ঝামেলা হচ্ছে তোমার প্রেমিকাকে নিয়ে। আর শোনো, তোমাকে বিয়ে করার মতো অবন্তর কথা আমি মনেও আনছি না, কিন্তু আমার সাথে বিয়ে না হলেও অন্য কোথাও ঠিকই মেয়ে দেখবে তোমার জন্য। সেটা কিভাবে সামলাবে তাই ভাবো। জামিল ভাইয়া রাগ ভুলে ঠান্ডা হয়ে বললেন, আচ্ছা আগে অন্তত তুমি তোমার সাথে আমার বিয়ের ব্যাপারটা ক্যান্সেল করো, পরেরটা দেখা যাবে। আমি কিভাবে ক্যান্সেল করব? আমি তো বলছি আমি তোমাকে বিয়ে করব না। তুমি তো একই কথা বলছো, তারপরও কেউ শুনছে না। জামিল ভাইয়া আমার দিকে একটু এগিয়ে এসে ফিসফিস করে বলল, আচ্ছা শোনো, আমি তো এখানে এসেছি বেশ কয়েকদিন হলো। একটা ব্যাপার খেয়াল করেছি, সীমান্ত তোমার দিকে কিভাবে যেন তাকায়। প্রেম প্রেম দৃষ্টি, বুঝেছ? আর তুমি অস্বীকার করলে কি হবে? তুমি যে এখনও সীমান্তকে নিয়েই ভাবো, তা তোমার মুখ দেখেই বুঝতে পারি আমি। তাহলে এখন সবচেয়ে সহজ উপায় হলো সীমান্তকে জানাই যে তোমার আর আমার বিয়ে ঠিক হচ্ছে, তারপর দেখি কি হয়। আমি রেগেমেগে আগুন হয়ে চিৎকার করে বললাম, ইয়ার কি করছে আমার সাথে? এই বাজে উদ্ভট কথা আর মুখে এনো না। খবরদার, এরকম কোনো পরিকল্পনা তুমি করো না। সীমান্ত ভাইকে আমার কোনো ব্যাপারে জড়াবে না। আন্টি মানে সীমান্ত ভাইয়ের মা আমাকে ডাকলেন। হাবভাব দেখে মনে হচ্ছে খুব জরুরি কিছু বলতে ডেকেছে। আমি জিজ্ঞেস করলাম, কী ব্যাপার আন্টি? আন্টি খুব বিস্মিত গলায় দুঃখ করে বললেন, তোর বিয়ে ঠিক হয়ে গেল আমি জানতে পারলাম না। আরে সেরকম কিছু না। কে বলেছে তোমাকে এই কথা? তুই কি আমার কাছে লুকাতে যাচ্ছিস? ভাবছিস আমাকে জানালে আমি বাধা দেব? কি আবুল তাবুল বলছো? আমি এটা কেন ভাবতে যাব? কারণ তুই ভালো করে জানিস আমি তোকে সীমান্তর জন্য পছন্দ করেছিলাম। কিন্তু ওসব আগের কথা, এখন আমি ওগুলো মাথায়ও আনছি না। সবার উল্টাপাল্টা কথা শুনে আমার মাথাটা ধরে যাচ্ছে। আমি বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম, এই খবরটা তোমাকে কে দিয়েছে তাই বলো? জামিল নিজে বলেছে। ছেলেটা খুব ভালো রে, এত ভালো আদব কায়দা, দেখতেও কি সুন্দর। আমার সাথে কয়েকবার কথা হয়েছে, খুব বিনয়ী, সব দিক থেকে একদম যোগ্য। জামিল ভাই বলেছে। আমি মনে মনে তাকে গালি দিলাম। এবার মনে হচ্ছে তার সাথে আমার খুব ঝগড়া হয়ে যাবে। কী সব কাণ্ড করছে অসহ্য। আন্টি বললেন, শোন, জীবনে জামিলের মতো একজন ভালো মানুষ খুব দরকার। আর ছোটো থেকে তো বাবা মায়ের আদর পাসনি, তোর ফুপু তোকে অনেক আদর করে, তুই ভালো থাকবি। এছাড়াও তুই তো এমনিতেই পড়ার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছিস, তোর সুবিধা হবে। কোনো কারণ ছাড়া অমত করিস না বিয়েতে। হয়তো তোর বয়স কম,
বিয়ে কয়েক বছর পর হলে ভালো হয়, কিন্তু জীবনে সঠিক মানুষ তো সবসময় আসে না। আন্টির কথার কোনো উত্তর না দিয়ে আমি ফল কাটতে লাগলাম। নতুন একটা রেসিপি শিখেছি, ওটা ট্রাই করব। আন্টি আমাকে আবার বললেন, কিরে, কিছু বলছিস না কেন? আমার কিছু বলতে ইচ্ছে করছে না এখন। জামিল ভাই আন্টিকে এসব বলছে যাতে সীমান্ত ভাইয়ের কান পর্যন্ত এই ব্যাপারটা যায়। এক একজন করে এক এক দিক থেকে উল্টাপাল্টা ভাবছে। সীমান্ত ভাইয়ের সাথে আমার ভালো সৌজন্যমূলক সম্পর্ক নেই। আমার বিয়ের ব্যাপারে তাকে জানিয়ে কী লাভ? জামিল ভাইয়ের ওপর মেজাজটা এত চড়া হচ্ছে। সকালবেলা দাদা, দাদি, নানু, বড় আম্মু আর ফুপু আসলেন আমার বাসায়। আমি রাগ করে বড় চাচুর বাসা থেকে চলে এসেছিলাম। তাই সবাই এখানে এসে আমাকে বোঝানোর চেষ্টা করছে এই বিয়েটা আমার জন্য কত ভালো হবে। নানুও এদের দলে যোগ দিয়েছে। যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে মনে মনে সিদ্ধান্ত নিলাম যে বাসা থেকে কিছুদিনের জন্য কোথাও পালিয়ে যাব। সবাই মিলে আমার কান ঝালাপালা করে দিতে লাগলো। বড় আম্মু বলল, মেয়ে হয়েছে, একদিন তো বিয়ে করতেই হবে, কিন্তু সবসময় তো এমন সম্বন্ধ পাবে না। আর তোমার যেহেতু অন্য কোনো পছন্দ নেই, অযথা নানা করছো কেন? ছোট ফুপু বললেন, তোর লেখাপড়ার কোনো সমস্যা হবে না, আর আমি তোকে এখন বিয়ের কথা বলতাম না। কিন্তু ওই মেয়ে জামিলকে লিভ ইনের জন্য বলেছে। কীরকম কালচারের মেয়ে ভাবতে পারিস? বিকিনি পরে সোশ্যাল মিডিয়ায় ছবি দেয়। বাসার বউ যদি ওসব পরে আমাদের সামনে ঘোরাফেরা করে। তোমার বিষয়টা আমি বুঝতে পেরেছি ফুপু, কিন্তু তোমার ছেলে তো ওই মেয়েকে পছন্দ করে। পছন্দ করলে কি, প্রেম ভালোবাসা ওদের জন্য সিরিয়াস কোনো ব্যাপার না। আজ ব্রেকআপ হলে কাল নাইট ক্লাবে গিয়ে আরেকজন খুঁজে নিবে। কিন্তু জামিল তো বাঙালি, তাই এত সিরিয়াস হচ্ছে। একবার বিয়েটা করলে ওসব ভূত মাথা থেকে নেমে যাবে। এর ভিতর জামিল ভাইও আসলেন। মহা চিন্তিত তিনি, দেখতে এসেছেন এই বাসায় কী কাণ্ড হচ্ছে। কাণ্ড তো তখনও কিছু হয়নি, কিন্তু একটু পরেই কীরকম অবিশ্বাস্য অকল্পনীয় একটা কাণ্ড ঘটল। জামিল ভাই আসার পর আবার কে যেন দরজা নক করলো। আমি গিয়ে দরজা খুললাম। ফ্ল্যাটের দরজা খুলতেই প্রথমে যে রুমটা, সেখানে আমরা বসেছিলাম। দরজা খুলে দেখি সীমান্ত ভাই দাঁড়ানো। অফিসে যাচ্ছে বোধ হয়, সেভাবে রেডি হওয়া। কিন্তু এখানে কি? আন্টিও তো এখানে না যে খুঁজতে আসবে। সীমান্ত ভাই আমার দিকে তাকিয়ে বললেন, শোনো জেনিত, কাশ্মীর থেকে মা তোমার জন্য শাল আনায়নি, আমি নিজে এনেছি। তুমি তো এসব ব্যাপারে ভালো বোঝো, বুঝতে পেরেছো এটা এখন কেন আনছি? এটুকু বলে সীমান্ত ভাই চলে গেলেন। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। আমি এসব ব্যাপার ভালো বুঝলেও এই মুহূর্তে কিছু বুঝতে পারছি না। কি বোঝাতে চাচ্ছেন সীমান্ত ভাই? সবাই সীমান্ত ভাইয়ের কথা শুনেছে, তারা ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে রইল। শুধু জামিল ভাইয়া মুখ টিপে হাসছে। আমি বোকা হয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, সবাই এভাবে আমার দিকে তাকিয়ে আসছো কেন? বড় আম্মু বললেন, এই ছেলেটা তোকে পছন্দ করে, এভাবে বাসায় এসে সবার মধ্যে বসে কী সব বলে চলে গেল। কিসের শাল এনেছে তোর জন্য? আমি কি বলবো এখন? শালের ব্যাপারটা শুনলে ছোট ফুপু ভয়াবহ রেগে যাবে। ধরে নিবে সীমান্ত ভাই আর আমার মধ্যে চক্কর চলছে। আমি মুখে কুলুপ এঁটে ওখান থেকে চলে আসলাম। জামিল ভাইও আমার পিছন পিছন এসে হো হো করে হেসে উঠলেন। কত অসাধারণভাবে প্রেমের কথা জানালো তোমাকে, আমি নিজে মুগ্ধ হয়ে গেছি। এরপর জামিল ভাইয়া গর্ব করে আবার বললেন, আমি যা বলেছি ঠিক হয়েছে তো? তুমি যাকে এতদিন ধরে পছন্দ করো, এখন সেও তোমাকে পছন্দ করে। এর চেয়ে সুন্দর ব্যাপার আর কী হতে পারে বলো? আমি বিষণ্ণ গলায় বলি, এই সুন্দর ব্যাপারটার আগে থেকে অনেক দাগ পড়ে গেছে। আমি আর সেদিকে পা বাড়াতে চাইনি। এটা তো তোমার মুখের কথা জেনি, মনে সব বুঝলে হয়? বুঝবে। সারা দুপুর আমি চুপচাপ নিজের রুমে বসেছিলাম। নানু এসে আমাকে বললেন, একবার যে কাণ্ড হয়েছে, এরপর আর তোর উচিত না সীমন্তের কথা ভাবা। ওর সাথে আমাদের বাসার একটা মেয়ের এঙ্গেজমেন্ট ভেঙেছে, এসব কিছু তোর মাথায় রাখা উচিত। আমি নানুর কথায় কোনো উত্তর দিলাম না। সীমান্ত ভাইয়ের এইটুকু কথা আমার মনটাকে এমন দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিল। আমি কেন তার কথা এত গুরুত্ব দিয়ে ভাবছি? এতগুলো মাস ধরে আমি নিজেকে এত কষ্ট করে সামলিয়েছি, তার সব কি বৃথা? ছোট ফুপু আমাকে বললেন, তাহলে এটাই সত্যি, সীমান্তের সাথে তোর প্রেম, এজন্যই তুই অমত করছিস। তোর তো দেখছি কোনো আত্মসম্মান বোধ নেই। বিয়েতে অমত করা মানেই সীমান্ত ভাইয়ের সাথে প্রেম, এটা কেমন যুক্তি? না, এবার সত্যি দেখছি আমার বাসা থেকে ছেড়ে চলে যেতে হবে। রাতে জামিল ভাই আমাকে ফোন করে ছাদে ডাকলেন। আমি ছাদে গিয়ে দেখি সীমান্ত ভাই আর জামিল ভাই একসাথে দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে গল্প করছে। এই দৃশ্য দেখে আমি পরম আশ্চর্য হয়ে তাকিয়ে থাকলাম। কি বিভৎস ব্যাপার! আমাকে দেখে জামিল ভাইয়া বললেন, আচ্ছা আমি যাই, তোমরা দুজন কথা বলো। আমি বললাম,
কারা দুজন কথা বলবে? আমার তার সাথে কোনো কথা নেই। জামিল ভাইয়া বললেন, জেনিত, বেশি ফাজলামি করবে না। কথা শুনতে কি সমস্যা? সীমান্ত ভাই আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। আমি জামিল ভাইয়াকে বললাম, আপনি বিয়ে ভাঙতে এখন আমাকে এসবের মধ্যে ঠেলে দিচ্ছেন। এই পর্যায়ে সীমান্ত ভাই মুখ খুললেন। জামিল ভাইয়াকে বললেন, আচ্ছা ভাই, আপনি যান, ধন্যবাদ। জামিল ভাইয়া চলে গেলেন। এরপর সীমান্ত ভাই আমার দিকে এগোতে লাগলো আর আমি পিছাতে পিছাতে দেয়ালে ধাক্কা খেলাম। সে আমার সামনে দাঁড়িয়ে হাত দুইটা আমার কাঁধের পাশে দেয়ালে ঠেকালেন। নির্লিপ্তভাবে আমি বোবা হয়ে গেলাম। আমার হাত পা জমে যাচ্ছে। তিনি বললেন, আমার পাশের বাসার কিংবা নিচতলার ফ্ল্যাটের চঞ্চল মেয়েটা হয়ে তুমি আরও কয়েক বছর থাকতে পারো না? কিসের তো বিয়ের তারা, তোমার বিয়েটি ক্যান্সেল করো। আমি বুঝে আসা গলায় বললাম, আমার অস্বস্তি হচ্ছে, আপনি সরে দাঁড়ান, নয়তো কিন্তু আন্টিকে ডাকবো। আমি এভাবেই দাঁড়িয়ে থাকবো। ডাকো তোমার আন্টিকে। আমি আন্টিকে ডাকতে পারলাম না। সীমান্ত ভাইকে এত কাছে দেখে আমার মাথাটা ঝিমঝিম করছে, সব কিছু উলট পালট লাগছে। সীমান্ত ভাই বললেন, ভেবেছিলাম তুমি অস্ট্রেলিয়া যাওয়ার পর আমিও বছরখানেক পর যাব পিএইচডি করতে। সব পরিকল্পনা নষ্ট করে দিচ্ছ। আমার মুখ থেকে একটাও শব্দ বের হচ্ছে না। আমার কি বলা উচিত এই মুহূর্তে অনেক ভেবেও খুঁজে পেলাম না। সীমান্ত ভাই আবার বললেন, যে মেয়েটা আমার আশেপাশে থাকলে আমার ভালো লাগে, তার কি অন্য কারোর সাথে বিয়ে হওয়া উচিত? অতীতে ভালো খারাপ যা হওয়ার হয়েছে সেগুলো কি সারা জীবন মনে রাখতে হবে জেনিত? আমি হঠাৎ সীমান্ত ভাইকে ধাক্কা মেরে সরিয়ে কোনো কথা না বলে ছাদ থেকে চলে আসলাম। কিন্তু আমার সারা রাত ঘুম হলো না। অদ্ভুত এক অস্থিরতায় ছটফট করছি। আমার মনটা আবার সে আগের মতো পুড়ছে। কি মনে হয়, জেনিতের কি রাজি হওয়া উচিত সীমান্তকে বিয়ে করার জন্য? কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।